আছি, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনার সবাই ভালো আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, আবার আপনি ভুলে যেতে পারি। আপনার আপনার সেকেন্ড পিরিয়ড ক্লাসটা আজকে আপনার স্যার ফোন দিয়ে ছুটি নিয়েছেন, কারণ ওনার ফুফু একজন নাকি বললো কি মারা গেছেন। হ্যাঁ, ফুফু মারা গেছেন করোনাতে, এবং ওনার ফ্যামিলিরও খুবই আহ, মোটামুটি প্রায় অনেকে অসুস্থ। আজকের জন্য উনি ছুটি চেয়েছেন। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, উনি হয়তো আপনাদের পেজে দিয়ে দিয়েছে, তো আজকের ক্লাসটা আপনাদের উনি নেবেন না, আমি হয়তো বা একটু আপনাদেরকে একটু যতটুকু সম্ভব একটু লেংদি করে টেনে দিব। ঠিক আছে? তো আমরা একটু এমনি কথা বলি, কথা বলার পর্যন্ত ইকুইটি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমাদের লেকচারটা আমরা একটু পরে শুরু করব। লেকচারের পেজগুলো আপনারা দেখেছেন যেগুলো দিয়েছি, আপনার পেজগুলো আমি আপনাদেরকে খুব সহজ আকারে বলে দিব। আপনাদের যে পেজগুলো দিয়েছি ওগুলোর পড়লে আপনারা আসলে অনেক কিছু বুঝবেন, অনেক বিষয় বুঝবেন। তার উপরে আমি যদি আপনাদের যখন আহ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমি খুব স্লোলি আলোচনা করব আপনাদের সাথে। আমি চেষ্টা করবো একটু স্লোলি আলোচনা করার জন্য, যাতে আপনারা জিনিসগুলো ধরতে পারেন। আহ, আলোচনা করার পর আপনারা এই বিষয়গুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রতিটা লেকচারের আগে আমি আপনাদেরকে এই পেজগুলো দিয়ে দিব চিন্তা করছি, যেটা যে পেজ থেকে পড়াবো আমি সেখান থেকে দিয়ে দিব। সবসময় যে সবগুলো একই জায়গা থেকে পড়াবো বিষয়টা তা না। কিছু কিছু জায়গায়, যেমন ইকুইটির ম্যাগজিন সবচেয়ে বেস্ট হচ্ছে বিএম গান্ধীর বইতে, কথা বুঝছেন? আর ট্রাস্টের জন্য বিএম গান্ধীর বই ভালো। হ্যাঁ, আর স্পেসিফিক যদি আমাদের ডিএলআর আছে, স্পেসিফিক একটা ডিএলআর আছে। আমরা ডিএলআর থেকে আমরা পেজটা টাইম টু টাইম এটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দেব। ইনশাল্লাহ আপনারা আশা করি কোনো প্রবলেম ফেস করবেন না। আহ, আপনারা সবাই আসলে, আমরা সবাই এখন একটা খুব ক্রুশিয়াল টাইমের মধ্যে যাচ্ছি, আপনারাও জানেন, আমরাও আসলে খুব ক্রুশিয়াল সময়ের মধ্যে যাচ্ছি। আমরা ক্রুশিয়াল সময়ের মধ্যে গেলে তো আর জীবনযাত্রা তো আসলে অনেকটা আহ, অনেক জায়গায় থেমে গেছে, আসলে অনেক বিষয় থেমে গেছে। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। পৃথিবীতে আসলে অনেক বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের মানুষরা জানেন আপনারা অনেক কিছু ফেস করছে, অনেক বিষয় ফেস করছে। এই ক্রুশিয়াল টাইমে কিছু কিছু মানুষ খুব আহ, মানে আই এম সরি টু সে, কিছু কিছু মানুষ কিছু তাদের অর্থনৈতিক চেষ্টার জন্য কিছু বিষয় করে যাচ্ছে, যেগুলো আসলে আমাদের খুবই কখনোই এটা আমরা মানে আশা করি না। তার মধ্যে একটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের সিআরবি তে ইউনাইটেডে একটা হসপিটাল করতে চাচ্ছেন, যেটা নিয়ে আমরা আসলে খুবই বেশি খুব বেশি এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড, এবং অনেকটা এই ধরনের জায়গাতে হসপিটাল করতে দেওয়াও আসলে একটা ফ্রাস্ট্রেশনের জায়গা। কারণ ওইটা আসলে কমপ্লিটলি এটা ইকোনমিক্যাল বেনিফিট ছাড়া কিছুই নয়। কারণ হসপিটাল, আপনারা জানেন আশেপাশে আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে হসপিটালের অভাব নেই। আমাদের হসপিটাল দরকার যে শহর এবং গ্রামের মাঝামাঝি কোনো একটা জায়গায়। কিন্তু এখানে সিআরবি তে হসপিটালের বিষয়গুলো যেটা করা হচ্ছে এটা আসলে ঠিক না। এটা আমি আসলে, বিষয়টা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি আপনাদেরকে বলছি, নৈতিক দায়িত্ব থেকে আমাদের সবারই উচিত যে বিষয়গুলোকে একটু নজরদারি করা। আপনারা দেখছেন চট্টগ্রামবাসী এখন এটা নিয়ে অনেক বেশি ইয়ে আহ, এই এই ইস্যুটা খুব এফেক্ট করেছে চিটাংবাসীদেরকে, কারণ এটা একটা খুবই জাস্টিসফিয়েবল ইস্যু। এটা আমাদের আসলে জানেন, আমাদের ইকুইটেবল জাস্টিস থেকে যদি চিন্তা করি আপনার, এটা একটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। সেটা হচ্ছে এই অক্সিজেন, এই যে আপনার যেটা আপনার আমাদের চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশি এখন সবচেয়ে বিনোদন বলবো না, আমাদের অনেকটা প্রাণ, চট্টগ্রামের অক্সিজেনের প্রাণ হচ্ছে আপনাদের রেলওয়ে সিআরবি। এখানে আশেপাশে অনেকটুকুই আপনার অনেক কিছুই হয়ে গেছে আপনারা জানেন। এবং এখন যেটা হসপিটাল হতে যাচ্ছে, এটা কোনো জেনারেল পাবলিকের জন্য হসপিটাল না। এটা হচ্ছে আপনার সেই ইউনাইটেড এর মতো একটা হসপিটাল, যেখানে আমি আপনার মতো মানুষে আসলে যাওয়া সম্ভব না। এখানে যাবেন, এটা জাস্ট একটা ব্যবসা ভিত্তিক একটা ইয়ে।
স্যারকে দেখা যাচ্ছে না, সাউন্ড ডিসকানেক্ট হয়ে যায়। স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা স্যারের ফেসবুকের গ্রুপের মধ্যে দিয়েছে যে 2 নাম্বার থেকে 1 নাম্বারটা কি গত সপ্তাহে পড়ায় ফেলছে কেউ জানেন? আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার বলছি। কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? জি বলেন। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, আমি আজকে ফার্স্ট আপনাদের ক্লাসে জয়েন করেছি। আমাকে কি একটু বলবেন যে মানে আমাদের বইগুলো কোথা থেকে কিনবো বা বইয়ের আসল বিষয় কি আছে? আমাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, ওখানে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পাবেন। ভাইয়া, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার এটা তো আসলে জানি না, আমাকে একটু কাইন্ডলি যদি দিতেন তাহলে একটু ভালো হতো। একটু যদি কাইন্ডলি আমাকে কেউ একটু দিতেন তাহলে একটু ভালো হতো। বই মোটামুটি আন্দরকিল্লায় যেগুলো ল বুক সেল করে ওখানে পাবেন, অনলাইনেও পাবেন। আপনি শিডিউল কি পেয়েছেন? আমি আলহামদুলিল্লাহ হিরে পাবলিকেশন তাতে গেলে আগের হিরে কিছু ক্লাসের লিংক দেওয়া আছে, দ্বিতীয় তলায় ওগুলো হিরে পাবেন। পাবলিকেশন গেলে সব পাবেন, বুঝছেন? ওখানে ওনাকে আমাদের সাথে ব্যাচের গ্রুপের উনি লিংক জড়িত, দিয়ে দেন। ওই জন্য আমাকে আপনি কি হ্যাঁ, আপনারা তাহলে এখন উনি শুনতে জয়েন করে পাচ্ছেন? জানতে পারবেন বিস্তারিত। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার আসলে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে একটু প্রবলেম সৃষ্টি হয়েছে। জি স্যার, স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে স্যার। হ্যাঁ সরি, আমার আসলে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। ইলেকট্রিসিটি চলে যাওয়াতে একটু প্রবলেম হচ্ছে। আমি একটু আলোতে বসি, কারণ আলোতে বসি কারণ আমার অলরেডি ইলেকট্রিসিটি চলে গেছে। আমার আসলে ল্যাপটপ থেকে করলে আমার জন্য একটু সুবিধা হয়, ল্যাপটপের নেটওয়ার্কটা একটু ভালো থাকে, এই জন্য আমি ল্যাপটপ থেকে আপনাদের সাথে ক্লাসটা নেই। আচ্ছা, আমি আমার ক্লাসটা আরম্ভ করছি। হ্যাঁ, ক্লাসটা আরম্ভ করছি। আজকে আমরা আলোচনা করব ইকুইটি ফলোস দ্য ল। আমি শুরুতেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে ইকুইটি সবসময় কাজটা হচ্ছে আপনার ইয়েকে ফলো করা, আইনকে ফলো করা। এখানে আমি প্রথমে একটু করে রিডিং করব, আপনাদের পেজটা দিয়েছি এখান থেকে, তারপর আমি এই বিষয়টাকে আমি আপনাকে খুব সিনপসিস করে এবং খুব ইজি করে আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আপনাদের যে পেজটা দিয়েছি ওইখানে দেখেন কি লেখা আছে। দ্য ম্যাক্সিমস ইন্ডিকেট দ্যাট দিস discipline which the Chancery Court observed with administrative justice according to concise. According to concise. According to the maxims indicate the discipline which the Chancery Court observed, while administrative justice according to concise, as has been observed by Jukli Emrar. The direction of the court is governed by the rule of law and equity, which are not to oppose, but each in turn to be subservient to the other. This discretion in some cases follows the law implicitly. In other assistance, it the advance the remedy. In other again, it relieves against the abuse of allies the rigor of it, but it is no case does contradict
or overturn the grounds principle. Thus, equity came not to destroy the law but fulfill, supplemented to explain. এখানে বিষয়টা হচ্ছে এই যে ইকুইটির ক্ষেত্রে আমি শুরুতেই আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করেছিলাম, মনে আছে কিনা? আপনারা একটা কৃষকের কথা বলেছিলাম, যে কৃষকের লোনের কথা বলেছিলাম। সেই কৃষক এখানে আসলে রিডিং পড়লে, এটা আপনারা নিজেরা পড়ে নিয়েন, পড়লে বুঝবেন। আমি আপনাদেরকে জাস্ট আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে বিষয়টা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে ইকুইটির ক্ষেত্রে, ইকুইটিতে আমি প্রথমে বলেছিলাম যে ইকুইটি হচ্ছে এমন একটা সিস্টেম। ইকুইটিকে আমি ল বলবো না, ইটস এ সিস্টেম। এই সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে এটা ইমপ্লিমেন্ট হবে। ইটস কনসাইজ, যেখানে বিবেক দরকার। ঠিক আছে, এখানে প্রথম লাইনটা দেখেন, প্রথম লাইনটাই কি আছে? প্রথম লাইনটাই আছে, দ্য ম্যাক্সিমস ইন্ডিকেটস দ্য ডিসিপ্লিন হুইচ দ্য চ্যান্সারি কোর্ট অবজার্ভড। যখন চ্যান্সারি কোর্ট দেখতো দ্য অ্যাডমিনিস্ট্রেটিং জাস্টিস অ্যাকর্ডিং টু কনসাইন্স, মানে যখন ন্যায় বিচার বিবেকের তাড়নায় ন্যায় বিচার করা দরকার, সেক্ষেত্রে এই আইনটা এই ইকুইটি ইমপ্লিমেন্ট হতো, সেক্ষেত্রে ইকুইটিকে ইমপ্লিমেন্ট করা হতো। এখন বিষয়টা হচ্ছে এই যে ইকুইটি নিয়ে আমরা এত কথা বলছি, আমরা আইন নিয়ে এত কথা বলছি, তো এই প্রিন্সিপাল গুলো কিন্তু একদিনে হয়নি। এই প্রিন্সিপাল গুলো হয়েছে দীর্ঘদিন, দীর্ঘ বছর এই প্র্যাকটিসের কারণে এই প্রিন্সিপাল গুলো সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই ইকুইটি ফলোজ দ্য ল, এটা সবসময় মনে রাখতে হবে। এখানে আরেকটা লাইন আছে, এখানে আমি যে লাইনগুলো আপনাদেরকে মার্ক করে দিয়েছি, সেই লাইনের মার্কিং এর লাইনগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো। সেই মার্কিং এর লাইনগুলো হচ্ছে মেইন বেসিক এখানে। আর যারা বাংলা পরীক্ষা দিতে চান কোনো সমস্যা নেই, আমি যেভাবে আপনাদেরকে বলছি ঠিক সেভাবে ছোট ছোট করে নোট ডাউন করে নিলেই আপনার হবে। দ্যাট মিনস প্রথম বিষয়টা হচ্ছে যে ইকুইটি হচ্ছে এমন একটা প্রিন্সিপাল, এমন একটা আপনার গাইডলাইন, যে গাইডলাইন দ্বারা আপনার আইন, যেখানে আইনের যেখানে প্রয়োজন, মানে যেখানে বিবেক দরকার সেখানে বিবেকটা ইমপ্লিমেন্ট হবে, যেখানে দরকার নেই সেখানে ইমপ্লিমেন্ট হবে না। আমার সেই লোনের কথা মনে আছে কিনা? কৃষকের লোন নিয়েছে, ফেরত দিতে হবে, এটা হচ্ছে ল। কিন্তু কৃষকের যদি সেই লোনের জায়গাটাতে যদি কোনো কারণে বন্যায় যদি সে তার যেই কারণে সে লোনটা নিয়েছে, সে লোনটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা গেল সে তার বন্যায় তার ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এখানে একটা ইকুইটির ইমপ্লিমেন্টের বিবেকের বা ন্যায় বিচার ইমপ্লিমেন্টেশনের ব্যাপার চলে আসে। এই যে আপনার জ্যাকলি এমার সেই কথাটাই বলছে, সেই কথাটাই বলছে। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, এই কারণে এক্সাম্পল দিয়ে যখন বোঝাবো আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে, এবং আমার এই এক্সাম্পলের কথার মধ্যে আপনার এই কথাগুলো সব চলে আসবে। আমি যে পেজগুলো আপনাদেরকে দিয়েছি সবই চলে আসবে। বিষয়টা হচ্ছে আপনার যখনই কোনো একটা ইকুইটেবল প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হবে, ইকুইটেবল প্রিন্সিপাল অ্যাপ্লাই প্রথম যে বেসটা, সেই বেসটা হচ্ছে at first you have to see that where the equity is implemented or not. You have to see the conscience মানে বিবেক, বুদ্ধি, যে যেখানে দরকার। সেই কৃষকের যদি ধানের ক্ষেত যেটা নিয়ে সে লোন নিয়ে যেটা সে চাষ করেছে, সেই চাষের জায়গাটার ক্ষেতটা যদি বন্যার পানিতে নষ্ট হয়ে যায়, সেখানেই আপনার ইকুইটির ইমপ্লিমেন্টেশন আসবে। যদি এমন হয় বন্যার পানিতে নষ্ট হলো না, সে লোন নিয়েছে, সবকিছুই করেছে, সেটা বিক্রিও করেছে, সে ফসল সে বিক্রিও করেছে, কিন্তু সে লোন ফেরত দেয়নি, সেখানে কিন্তু ইকুইটি আসবে না। ঠিক আছে, ইকুইটি আসবে শুধু যেখানে আপনার লোনটা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাতে, তার মানে যেখানে বিবেক ইমপ্লিমেন্ট করা দরকার সেই জায়গাটায় ইকুইটিটা আসবে। তাহলে যেখানে আর আইন যে জায়গাটা আছে, আইনের জায়গাটা থেকে আইনটাকে সঠিক রাখতে হবে, আইনের জায়গাটা আইনের সঠিক থাকবে, লোনটা আপনাকে ফেরত দিতে হবে। বলে নাই যে লোনটা তোমাকে আমি করে দিলাম, রিলিজ করে দিলাম, সেটা বলেনি। লোনটা ফেরত দিবে, এটা হচ্ছে ল। আর লোনটাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এটাকে একটু ফ্লেক্সিবল করে দেওয়া, এটাকে একটু তার সুদ, যেটা লোন নিলে জানেন আপনারা একটা সুদের ব্যাপার আছে, সুদটাকে রিলিজ করে দেওয়া। তারপরে সেখানে আপনার সেটাকে একটু ইনস্টলমেন্টটাকে ছোট করে দেওয়া,
এই বিষয়গুলো হচ্ছে ইকুইটেবল অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলো ইকুইটেবল অ্যাক্টিভিটিস, ছোট ছোট বিষয়গুলো হচ্ছে ইকুইটেবল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এই ইকুইটেবল অ্যাক্টিভিটিস বলা হচ্ছে, এই অংশ যেটা পড়েছি আমরা সেখানে বলা হচ্ছে যে ইকুইটি সব জায়গায় ইমপ্লিমেন্ট হবে না। আপনি চাইলেই এক জায়গায় ইকুইটি ইমপ্লিমেন্ট করবেন, বিষয়টা তা নয়। ইকুইটি হচ্ছে এমন একটা প্রিন্সিপাল, এমন একটা সিস্টেম, এমন একটা কিছু নীতি, এমন একটা কিছু বিষয়বস্তু যেটা যেখানে প্রয়োজন আপনি আইনের সাথে সেখানে ইমপ্লিমেন্ট করবেন, বাট আইনটাকে ফলো করে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনাকে আইনটাকে সে ফলো করে ইমপ্লিমেন্ট করতে হবে। দ্যাট মিনস কৃষক লোন নিয়েছে, লোনটা ফেরত দিবে না এই কথা আপনি বলতে পারবেন না, ইকুইটি বলার সুযোগ নেই। হয়তো ফেরত দিতে গিয়ে বলতে পারে যে উনি অন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক আছে, উনি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবছর ওনার খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন, উনি যা ইনভেস্ট করেছেন সবগুলো ফসলই নষ্ট হয়ে গেছে, উনি লোনটা ফেরত দিতে পারছেন না, ওনাকে আরেকবার লোন দিয়ে সেই প্রিভিয়াস লোনটাকে অ্যাডজাস্ট করে রিশিডিউল করে আস্তে আস্তে ফেরত দেওয়ার একটা সুযোগ দেওয়া হোক, বা ওনার কাছ থেকে যে এই লোনের উপরে যে সুদটা আছে বা যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটাকে মওকুফ করে দেওয়া হোক। এই এতটুকু পর্যন্ত ইকুইটি বলতে পারে, এর বাইরে কোনো কিছু বলার সুযোগ নেই। এই জন্য দেখবেন প্যান্ডামিক সিচুয়েশনে এসে আমাদের গভর্নমেন্টে কিন্তু বিভিন্ন ধরনের এগুলো ওয়ান কাইন্ড অফ ইকুইটেবল চিন্তা ভাবনা, জাস্টিফিয়েবল চিন্তা ভাবনা। হ্যাঁ, জাস্টিস যেটা ডিমান্ড করে, we have to do what the justice demand, always we have to do what the justice demand। আমাদের এখন প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এই প্যান্ডামিক সিচুয়েশনে দেখেন অনেক ক্ষেত্রে গিয়ে এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক ক্ষেত্রে গিয়ে কিন্তু মানুষ অনেক কাজ করতে পারছেন না, অনেক কিছুতে আমাদের ফ্লেক্সিবিলিটি করতে হচ্ছে, অনেক বিষয়ে আমাদের হচ্ছে। ইটস এ ওয়ান কাইন্ড অফ ইকুইটেবল থিঙ্কিং, মানে একটা জাস্টিফিয়েবল থিঙ্কিং, আমাদের একটা সুন্দর চিন্তা ধারণা। তবে যেখানে দরকার, যদি প্যান্ডামিক সিচুয়েশন না হয়ে যদি জেনারেল সিচুয়েশন থাকে, সবকিছু যদি আপনাদের স্পিকারটা গুলো একটু, হ্যাঁ, যদি জেনারেল সিচুয়েশন থাকতো, যদি আমাদের সাধারণ যে বিষয়গুলো সেটা সেভাবেই থাকতো, তাহলে কিন্তু আমাদের সেই ইকুইটেবল, ইকুইটি হচ্ছে এমন একটা আইন, ইকুইটি ফলোজ দ্য ল বলা হচ্ছে এই কারণে, কনসাইজ অনুযায়ী, বিবেক অনুযায়ী আপনার সেই ইকুইটিকে ল এর সাথে ইমপ্লিমেন্ট করবেন, যেখানে প্রয়োজন সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং বিষয়বস্তু অনুসারে সেটাকে প্রয়োগ করতে হবে, সার্কামস্টেন্স অনুযায়ী প্রয়োগ করতে হবে। তবে প্রয়োগ করতে গিয়ে একটা কথা মনে রাখবেন, সেটা কখনো লকে ওভাররুল করবে না, সেটা লকে ডিঙিয়ে যাবে না, লকে কখনো পাশ কাটিয়ে যাবে না, ঠিক আছে? লর পাশাপাশি এটা ইমপ্লিমেন্ট হবে, যেখানে প্রয়োজন সেখানে ইমপ্লিমেন্ট হবে। দ্যাট মিনস ইকুইটি যদি সব জায়গাতে আপনি ইমপ্লিমেন্ট করতে চান, এটা হবে না। এটা ইকুইটি ইমপ্লিমেন্ট হবে যেখানে প্রয়োজন, যেখানে নেসেসিটি, সার্কুমেন্স যদি ডিমান্ড করে, সেখানে যদি বিবেকে যদি ডিমান্ড করে, সেখানে ইমপ্লিমেন্ট হবে। এবং ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনাকে লকে ফলো করতে হবে। এটা হচ্ছে এখানে দিয়ে। এখানে আমি এরপর আরেকটা লাইন আপনাদেরকে করেছি, আন্ডারলাইন করেছি। সেই লাইনটা কি দেখেন, আমি আসলে অন্ধকারে দেখতে পাচ্ছি না, আমার এখানে আইপিএস চলছে তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার। আপনার ক্লাস যদি না হয়, এই জন্য আমি আইপিএস এর সাথে আমার ওয়াইফাইটা কানেকশন দিয়ে রেখেছি। স্যার আপনি চাইলে স্ক্রিনের লাইট বৃদ্ধি করতে পারেন। না না, স্ক্রিনের লাইট আমার ঠিকই আছে। আমার স্ক্রিনের লাইটের জন্য না, আমার এখানে কারেন্টের সমস্যা, আমার আইপিএস একটা লাইট চলছে, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এখানে আসলে ওই স্ক্রিনের সমস্যা না, আমার এখানে সমস্যা হচ্ছে, আমার এখানে লাইট সব দিকে লাইট জ্বলছিল, সবগুলো চলে গেছে, এখন একটা জ্বলছে এই কারণে। আচ্ছা যাই হোক, আপনারা কথা শুনতে পাচ্ছেন তো? কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোনা গেলে হলো, বোঝা গেলে হলো। না বুঝলে আমি সময় দিব আপনাদেরকে, আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তরটা দিব। তবে প্রশ্নগুলো আমার লেকচারের মধ্যে যেগুলো পড়াচ্ছে ওখানে ভিতর করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন ইন ওয়ার্ডস দ্য স্টোরি মানে জাস্টিস স্টোরি। এই নিচে দেখেন জাস্টিস স্টোরি, ওনার নাম। উনি কি বলেছেন দেখেন, উনি বলছেন হোয়ার এ রুল either of the common law or a statutory law is direct and govern the case with all its circumstances or particular point, a court of equity is as much bound by it as a court of law and can little justify and departure from it. Okay, উনি জাস্টিস স্টোরি কি বলেছেন, এই এতক্ষণ যে কথাগুলো বললাম উনি ওইটাই বলছেন। উনি বলছেন যে যখন নর্মালি একটা কমন ল, রাষ্ট্রের কমন ল বা স্ট্যাটিউটরি ল যেগুলো আছে, সেই কমন ল এবং স্ট্যাটিউটরি ল গুলো জেনারেলি এটা ইমপ্লিমেন্ট হবে। ইকুইটি কি করবে? ইকুইটি হচ্ছে সেই জেনারেল লর যে ইমপ্লিমেন্টেশনের জায়গাটার থেকে সরে এসে একটু ডিপারচার মানে একটু সরে আসার কথা, একটু সরে এসে সেটাকে ইমপ্লিমেন্ট হওয়ার জন্য সহযোগিতা করবে। দ্যাটস অল। উনি বলছেন একটু সরে এসে মানে আপনার সরে আসাটা কি?
ওই যে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আরো হাজার উদাহরণ হতে পারে। আমি একটু যেহেতু একটা আপনার কৃষকের উদাহরণ দিয়েছি, সেই কৃষকের উদাহরণে থাকি। সরে এসে বলতে, যেমন আপনি হয়তো বললেন যে ঠিক আছে আপনার লোন রিটার্ন করার সময় ছিল, কৃষককে বলল লোন রিটার্ন করার সময় 1 বছর, আপনার যেহেতু এবছর আপনার ফসল নষ্ট হয়ে গেছে, ওকে আপনাকে আর একটু 1 বছর বেশি সময় দিলাম। তাহলে আইনের বিধান ছিল কি 1 বছরের ভিতর লোনটা রিটার্ন করা। সেই জায়গাটা আপনি ফ্লেক্সিবল করে একটু সরে এসে আর 1 বছর বেশি দিলেন, এবং সেই 1 বছরের জন্য ওনাকে আরেকবার লোন দিলেন। লোন দিয়ে বললেন যে আপনি ব্যবসা করেন, আগের বছরের যে আমাদের যে ক্যাপিটালটা আপনি ফেরত দেবেন, কিন্তু আমাদের ইন্টারেস্টটা দিতে হবে না, ক্যাপিটালটা আস্তে আস্তে কিস্তি করে আপনি ফেরত দিবেন। মানে একটু সরে এসে আইনকে ইমপ্লিমেন্ট করছেন। এখানে কিন্তু বলেন না যে ঠিক আছে লোনটা থেকে তোমাকে মুক্ত করে দিলাম, এটা কোথাও কখনো পাবেন না। যারা ব্যাংকে জব করেন তারা জানেন যে আপনারা রিশিডিউলিং করেন পার্সোনাল লোন গুলো, তারপর অনেক সময় এই ইন্টারেস্ট গুলোকে একটু ইয়ে করে দেন, যে ইন্টারেস্ট গুলো প্যান্ডামিক সিচুয়েশনে বা কোনো ক্রুশিয়াল টাইমে বা কোনো একটা বিজনেসের যদি কোনো একটা ফেলিওর হয় বা কোথাও ইয়ে হয়, সেক্ষেত্রে কি আপনারা ইন্টারেস্ট রিডিউস করে দেন। কিন্তু পুরো লোনটাকে ইয়ে করে দিবে, মুক্ত করে দিবে, সে পুরো লোনটা থেকে তাকে অবমুক্ত করে দিবে, এরকম কেউ কিন্তু কখনো করে না, কখনো হয় না। কারণ আইনের বিধান হচ্ছে আপনি লোন নিয়েছেন, লোন রিটার্ন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে একটু সরে আসার যে কথাটা, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়টাকে একটু সরে এসে বললো যে ঠিক আছে নির্দিষ্ট সময় 1 বছর, 1 বছরটাকে আমি 6 মাস বাড়িয়ে দিলাম আপনাকে, একটু সরে এসে ইমপ্লিমেন্ট করা। জাস্টিস সিস্টেমে শুধু সেই কথাটাই বলেছে। হ্যাঁ, এরপর আসেন আমরা একটা সুন্দর একটা মামলার কথা আমরা আলোচনা করব, অ্যাপ্লিকেশন অফ দা কেসেস। এটা খুব ইন্টারেস্টিং একটা কথা, সেটা হচ্ছে স্টিকল্যান্ড ভার্সেস অলরিচ। আপনাদেরকে আমি মামলাটা দিয়েছি, মামলাটা আমি পড়ছি না, মামলাটার ভিতরের ঘটনা আমি বলি। সেটা হচ্ছে মামলাটার ভিতরের ঘটনাটা হচ্ছে এমন যে একজন ব্যক্তি মারা গেছেন। ওই মামলার ঘটনাটা আপনারা পড়লেই বুঝে যাবেন, আমি পুরো ঘটনাটাই আপনাদের বলছি। একজন ব্যক্তি মারা গেছেন, তার ছেলে মেয়ে ছিল কয়জন? তার ছিল তার সন্স ডটার্স, তার ছেলে মেয়েরা ছিল, আচ্ছা ছেলে মেয়ে কয়জন ছিল সেটা বলেনি। তার ছেলে মেয়েরা ছিলেন, ছেলে মেয়েদের মধ্যে একাধিক ছেলে ছিল এবং একাধিক কন্যা ছিল। সেই কন্যা এবং ছেলে পুত্র কন্যাগণের মধ্যে যিনি বড় ছেলে ছিলেন, বড় ছেলে সব ব্যবসা দেখাশোনা করতো, সবকিছু দেখাশোনা করতো, এবং দেখাশোনার করার পরিপ্রেক্ষিতে উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে উনি বলছেন যে সব প্রপার্টি এগুলো আমার, সুতরাং আমি এই প্রপার্টি গুলোর ওনার। এখন ব্যাপারটা হচ্ছে আইনের বলছে কি, আইনে বলছে কেউ যদি চায় তার প্রপার্টি গুলো গিফট করে দিতে পারে, কেউ চাইলে তার প্রপার্টি গুলো উইল করে দিতে পারে, বা অন্য কোনো ওয়েতে সেই প্রপার্টি গুলো তার যে কোনো একটা ছেলেকে দিতে পারে। এখন বিষয়টা হচ্ছে দিতে পারেন, এটা হচ্ছে জেনারেল রুলস। হ্যাঁ, এখন যখন এটা হচ্ছে জেনারেল রুলস, এটা হচ্ছে একটা কমন ল। আপনারা জানেন যে একজন ব্যক্তি চাইলে তার প্রপার্টিটা কাউকে উইল করে দিয়ে দিতে পারে, কেউকে চাইলে তাকে গিফট করে দেওয়া যায়। উইলের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, আমি যেহেতু উইল পড়াচ্ছি না সেই কন্ডিশনে যাচ্ছি না। আর চাইলে তাকে কোন একটা ট্রান্সফার ডিড করে সেটা হস্তান্তর করে দিতে পারেন। এটা হচ্ছে জেনারেল আমাদের প্রেজেন্ট রুল, ট্রান্সফার অফ প্রপার্টি একটা এই রুল গুলো আছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এই জেনারেল রুলস হচ্ছে এটা স্ট্যাটিউটরি রুল, কমন ইটস ওকে। কিন্তু অন্যান্য ছেলেমেয়েরা যারা আছেন, ওনার যে আর অন্যান্য ছেলেমেয়েরা আছেন, ওনারা অন্যান্য ছেলেমেয়েরা এসে বলল যে বাবা মৃত্যুকালীন সময়ে আমরা বাবার কাছে ছিলাম, বাবা কিন্তু আমাদেরকে কখনোই বলে নাই যে উনি এই প্রপার্টি গুলো তার বড় ছেলেকে দিয়েছেন। সুতরাং এই বড় ছেলে যেটা কাজ করেছেন সেটা ফ্রডুলেন্টলি করেছেন, সেটা প্রতারণা করে করেছেন। এটা আমার বাবা দেয়নি, এটা আমার বড় ভাই বাবার কাছে থাকার পরিপ্রেক্ষিতে, ওনার সান্নিধ্যে থাকার পরিপ্রেক্ষিতে, ওনার সাথে একই ছাদের নিচে থাকার পরিপ্রেক্ষিতে এটাকে উনি ফ্রড করেছেন। দ্যাট মিনস a term, a circumstance already come before the court that the term is fraudulent activities. fraudulent activities. এখন বিষয়টা হচ্ছে যদি ফ্রড করে সেক্ষেত্রে ইকুইটি বলে যে না, যদি ফ্রড করে থাকে তাহলে ফ্রড ভিশিয়েটেড এভরিথিং, প্রতারণার সকল বিষয়কে বাতিল করবে। ফ্রড ভিশিয়েটেড এভরিথিং, প্রতারণার সকল বিষয়কে বাতিল করবে। প্রতারণা করে কোন কিছু হতে পারে। আইনে বলা হচ্ছে কি, আপনি যখন দেখবেন প্রতিটা আইনে, প্রতিটা ডিডে, প্রতিটা কমন লতে, প্রতিটা স্ট্যাটিউটরিতে বলা হচ্ছে, আপনি ডিড গুলো পড়ে দেখবেন। আপনি সুস্থ শরীরে, আমরা সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে সবকিছু জেনে বুঝে নিজ কোন ধরনের প্রতারণা, কোন ধরনের চাপের সম্মুখীন না হয়ে নিজ স্বাক্ষরযোগে অত্র দলিল সম্পাদন করিলাম, ঠিক আছে, এই বিষয়টা আসলো। এখন যদি
যদি বলে যে কোনো চাপ ছাড়া বা কোনো বিষয়ের ইয়ে ছাড়া, কোনো প্রতারণা ছাড়া সবকিছু বুঝে আমি সম্পাদন করেছি, তার মানে এটা সেই ব্যক্তি সম্পাদন করেছেন মর্মে পরিগণিত হবে। এখন যদি প্রমাণিত হয় ওর বাবা এটা সম্পাদন করেছেন, তাহলে ইটস ওকে। কিন্তু যদি দেখা যায় যে বাবা আসলে সম্পাদন করেনি, যখন ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস একটা কথা প্রশ্ন উত্থাপিত হয়ে গেছে, যে একটা ফ্রডুলেন্ট বলা হচ্ছে, অন্যান্য ছেলেমেয়েরা বলছে my elder brother have done all the activities on the basis of fraudulent act. My father never execute any deed in favor of my elder brother. ঠিক আছে? Though my elder brothers is with the joint family with my father, but my father never execute any deed in favor of my elder brothers only, because he loves all his sons and daughter equally. সকলকে, এটা হচ্ছে এখানে, এটা খুব শর্টকাট এখানে আছে। আমি ডিটেলস মামলার কথাটা বলছি, আমি মামলাটা ডিটেলস পড়েছিলাম। হ্যাঁ, সেখানেই যে বিষয়টা বলা হচ্ছে যে আমার বাবা, তাহলে এখানে বিষয়টা হচ্ছে আইনের বিধানটা বলে দিয়েছি আপনাদেরকে। কমন লর বিধানটা হচ্ছে একজন ব্যক্তি চাইলে জেনারেলি সুস্থ মস্তিষ্কে এবং কোন রকমের প্রতারণার ইয়ে না হয়ে ফ্রি মস্তিষ্কে উনি তার প্রপার্টি তার ছেলেকে দিতে পারেন। এটা হচ্ছে আইন। গিফট করে দিতে পারেন, কমন ল ইয়ে করে দিতে পারেন। কমন লতে ইকুইটির কথা, ওই ফ্রডের কথা কখনো আসেনি, ফ্রডের কথা আসছে পরে। এই মামলাটাতে এসে দেখা গেল যে অন্যান্য ছেলে মেয়েরা একটা ফ্রডের গ্রাউন্ড চলে আসে। এখন বিষয়টা চলে আসছে যে ফ্রড করলে তো এই বিষয়টা একটু ডিফারেন্ট জিনিস, ফ্রড করলে তো এখানে অন্য বিষয় চলে আসবে। কারণ আপনারা জানেন ফ্রড দিয়ে কখনোই কোনো কিছু হতে পারে না। শুধু কি যে কোনো ডিড, আপনি ফ্রড করে একজনের ব্যক্তির নামে আরেকজনের ব্যক্তি যদি ডিড সাইন করে, বা ফ্রড করে যদি সেটা তার সাইন জাল করে যদি করে, বা কোনো একটা বিষয় যদি করে, সেই দলিলগুলো বাতিল হয়ে যায়। তাহলে এখানে বিষয়টা চলে আসছে কি, ফ্রডের বিষয়টা চলে আসছে। তখন ইকুইটি বলে যে না, তুমি ল ঠিক আছো, কিন্তু ল তখন পর্যন্ত, ততটুক পর্যন্ত ঠিক যতটুক পর্যন্ত তোমার ফ্রড ছিল না। যখনই ফ্রডের বিষয়টা চলে আসবে, ইকুইটি উইল ইন্টারফেয়ার ইন দিস ম্যাটার। ওকে, ইকুইটি উইল ইন্টারফেয়ার ইন দিস ম্যাটার। তাহলে যদি ফ্রড করে তাহলে দলিলটা বাতিল হবে, কারণ আইনও ফ্রডকে সাপোর্ট করে না। তাহলে ফ্রডের একটা প্রমাণের বিষয় চলে আসছে। সেই ক্ষেত্রে এই মামলাটা প্রমাণিত হয়েছিল যে এই ডিডটা ফ্রড ছিল, সে ফ্রডটা বাতিল হয়ে, তারপর ফ্রডটা যখন, দলিলটা যখন বাতিল হয়ে গেছে, দলিলটা বাতিল হওয়ার পর প্রপার্টি কি শুধু ছেলে মেয়ে ওগুলো পাবে? নো, দলিলটা বাতিল হয়ে গেছে। কি কারণে? কারণ এটা তো আইনসঙ্গত ভাবে দলিল ছিল না। কমন ল বলা হচ্ছে ইন গুড মেন্টালিটি এন্ড গুড ফিজিক্যাল হেলথ এন্ড উইদাউট এনি প্রেশার আপনি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যদি ফ্রড এখানে ইমপ্লিমেন্ট হয়, ফ্রড যদি চলে আসে, ফ্রড যদি প্রমাণিত হয়, তাহলে উইদাউট এনি প্রেশার হয় না? উইদাউট এনি প্রেশার হয় না। এখানে কিছুই তো হয়নি, উনি তো ডিটটা করেইনি, ওই ব্যক্তি তো সেই ব্যক্তি নয়, এটা তো ফ্রড করেছেন। তাহলে সেক্ষেত্রে সেই ডিডটা বাতিল হয়ে যাবে। এখন ডিডটা বাতিল হলে প্রপার্টি কিভাবে ডিস্ট্রিবিউট হবে? ডিডটা বাতিল হলে প্রপার্টি ডিস্ট্রিবিউট হবে অ্যাজ পার দ্য ল অফ দ্য খ্রিস্টান ল অনুযায়ী প্রপার্টি ডিস্ট্রিবিউট হবে। তার মানে সেখানেও কমন লর বিষয়টা চলে আসবে। ইকুইটি সেই এল্ডার সান পাবে না এটা বলতে পারবে না। ইকুইটি দলিলটা বাতিল করেছেন, ইকুইটির ফ্রড যেহেতু ইমপ্লিমেন্ট হয়েছে, ফ্রডের বিষয়টা যখন চলে আসে, এই জন্য ইকুইটি দলিলটা বাতিল করার একটা সিস্টেম রেখেছেন। এই সিস্টেমটা হচ্ছে আপনারা জানেন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 39 আছে। সেকশন 39 আছে ক্যান্সেলেশন অফ ডিড, ক্যান্সেলেশন অফ ডিড 39 আছে। তাহলে এই ক্ষেত্রে যখন বাতিল হয়ে গেল, ইকুইটি শুধু দলিলটা বাতিলের একটা ইয়ে দিবেন, কারণ আসলে তো আইনও এখানে কভার করে না, আইনও কভার করে না। তাহলে বাতিল হওয়ার পর প্রপার্টি কিভাবে ডিস্ট্রিবিউট হবে? অ্যাজ জেনারেলি ছেলে মেয়েদের ভিতর যেভাবে প্রপার্টি ডিস্ট্রিবিউশন হবে, ঠিক সেভাবে আমাদের মুসলিম আইনে এক রকমের আছে, তারপর খ্রিস্টান লতে এক রকমের আছে, হিন্দু লতে এক রকমের আছে। ঠিক যেভাবে যে ল যেভাবে ফেভার করে, ঠিক সেভাবেই আছে, সেভাবেই এটা ডিস্ট্রিবিউট হবে। এই জন্য বলা হচ্ছে আপনি যেটাই করেন, ইকুইটি দলিলটা বাতিল করেছে, কিন্তু পরবর্তীতে যখন প্রপার্টি ডিস্ট্রিবিউট হবে, সেই প্রপার্টি ডিস্ট্রিবিউশন ইকুইটি কিছু বলবে না, ইকুইটি শুধু দলিলটা বাতিল করবে। প্রপার্টি ডিস্ট্রিবিউশনটা অ্যাজ পার ল অনুযায়ী হবে। এর জন্য বলা হচ্ছে ইকুইটি অলওয়েজ ফলোজ দ্য ল, ফলো দ্য ল। এখানে ইকুইটি বলবে না যে বড় ছেলে ফ্রড করেছে এই জন্য সে প্রপার্টি থেকে বাতিল হবে, এই বাতিল বলার কোনো সুযোগ নেই। এই বাতিল পাবে না, এই বড় ছেলে পাবে না, যেহেতু ফ্রড করেছেন বড় ছেলেকে বাতিল করা হোক, বড় ছেলে পাবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। শুধু দলিলটা বাতিল হয়ে প্রপার্টিটা অ্যাজ ইউজুয়ালি যেভাবে ডিস্ট্রিবিউট হয় অ্যামং দ্য সানস এন্ড ডটার্স, ঠিক সেভাবে ডিস্ট্রিবিউট হবে। এই মামলার বিষয়টা ছিল সেরকম। হ্যাঁ, সেই ডিস্ট্রিবিউটটা সেভাবে হবে। এবং পুরো মামলাটাতে যেটা পুরো পেজে মামলাটা খুব সুন্দরভাবে লেখা আছে,
আপনারা একটু করে পড়লে আপনাদের কাছে এখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন এই ইয়েটার আপনার আপনার এই, আচ্ছা আমার এখানেও তো আছে, আমি মোবাইলে পাঠিয়েছি আপনাদের। এই ম্যাক্সিমসটার কিছু লিমিটেশন আছে। লিমিটেশন মানে এই ম্যাক্সিমটার লিমিটেশন মানে এটা কতদূর পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট হবে সেটার একটা লিমিটেশন এখানে আছে। হ্যাঁ, এই প্রপার্টিটার লিমিটেশনও আপনাদের এখানে আছে। এই লিমিটেশনটা আমি একটু বলি আপনাদের। লিমিটেশনটা হচ্ছে নাম্বার 1, আপনারা দেখেন নাম্বার 1 হচ্ছে এই লিমিটেশনের বিষয়টা কখন আসবে? লিমিটেশনের বিষয়টা আসবে ইকুইটি যখন আপনার যখন ইমপ্লিমেন্টেশন ব্যাপার আসবে সেখানে কতটুকু পর্যন্ত এটাকে ফেভার করা যাবে। লিমিটেশনে আছে দুইটা আপনার এখানে ইয়ে আছে, আপনার পয়েন্ট আছে। নাম্বার 1 বলছে হোয়ার এ রুল অফ ল ডিড নট স্পেসিফিক্যালি অ্যান্ড ক্লিয়ারলি অ্যাপ্লাই। এই ল ইকুইটি ফলোজ দ্য ল, এই ক্ষেত্রে ইকুইটি কখন আসবে? হোয়ার এ রুল, লিমিটেশন মানে কোন ক্ষেত্রে কোন কতটুকু ক্ষমতা, মানে এই রুলটা ইকুইটি যে নাম্বার 2 যে রুলটা বলছি ইকুইটি ফলোজ দ্য ল, এটা কতটুকু এখানে ইমপ্লিমেন্ট করবে, কতটুকু আসবে, সেই লিমিটেশনের একটা বিষয় আছে। নাম্বার 1টা হচ্ছে হোয়ার এ রুল অফ ল ডিড নট স্পেসিফিক্যালি এন্ড ক্লিয়ারলি অ্যাপ্লাই। নরমালি আমরা কি জানি? আমরা নরমালি জানি ল, স্ট্যাটিউটরি ল ঠিক যেভাবে আছে সেভাবে ইমপ্লিমেন্ট হবে। যখন দেখা গেল কোনো একটা সার্কামস্টেন্স চলে আসছে, যে কোনো একটা বিষয় চলে আসছে, লটাকে ঠিক যেভাবে ইমপ্লিমেন্ট করা দরকার সেভাবে করা যাচ্ছে না, সেক্ষেত্রে এই প্রিন্সিপালটা আসবে। এই প্রিন্সিপালটা আসবে সেই ক্ষেত্রে যদি মানে কোনো বিবেকের উপদ্রব হয় বা কোনো একটা সার্কামস্টেন্স আছে সেক্ষেত্রে আসবে। যদি দেখা যায় নাম্বার 1 হচ্ছে যদি দেখা যায় রুল অফ লতে বা কমন লতে বা স্ট্যাটিউটরি লতে এমন ভাবে কিছু সার্কামস্টেন্স চলে আসছে যেটাকে যথারীতিভাবে ইমপ্লিমেন্ট করানো যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বারটা হচ্ছে আমি একটু আগে আলোচনা করেছি অলরেডি, এগুলো কখন এটা ইমপ্লিমেন্ট হবে। 2 নাম্বার এটাকে জাস্ট একটা আপনার পয়েন্ট আকারে আছে সেই হিসাবে আপনাদেরকে বলা। 2 নাম্বারটা হচ্ছে হোয়ার ইভেন বাই অ্যানালজি the rule of law did not apply, equity formulated and apply its own rules on the reason that injustice must be remedied। এই যে একটু আগে যে মামলার কথাটা বললাম, এখানে বলা হচ্ছে যে একত্রিতভাবে, আমি একটু আগে বললাম যে একত্রিতভাবে যে কৃষকের লোনের কথা বলেছি, ইকুইটি এবং ল একত্রিতভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, কিন্তু একটু আগে যে কথাটা বললাম মামলার কথা, সেই মামলার ইয়েটা হচ্ছে এটা। সেটা কি দেখেন, where even by analogy the rule of law did not apply, equity formulated and applied on its own rule on the reason that justice must be remedied। যে একটু আগে বললাম যে ডিড হিসেবে বড় ছেলে বলছে ডিড করে দিয়েছে, তাহলে ডিড করলে আইন বিধান হচ্ছে যদি যথারীতি ডিড হয় তাহলে বড় ছেলে পাবে, এটা হচ্ছে আইনের বিধান। কিন্তু সেখানে যদি ফ্রডের বিষয় চলে আসে, সে ফ্রডের বিষয় চলে আসলে কি হবে সেটার সমাধান কিন্তু আপনার কমন লতে দ্যাট টাইম কমন লতে দেয় নাই, সে ফ্রডের বিষয়টা চলে আসলে তখন ইকুইটির বিষয়টা চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইকুইটি কি করছে, পাশাপাশি ইমপ্লিমেন্টের কোনো সুযোগ নেই। ইকুইটি কি করছে, রেমেডাইড করে দিচ্ছে, মানে একটা রেমেডি দিয়ে দিচ্ছে। কি রেমেডি? ডিডটা বাতিল করে দিচ্ছে। ডিডটা বাতিল করে ওরা জেনারেল আরেকটা রুলে চলে যাবে, সেইভাবে প্রপার্টিটা ডিস্ট্রিবিউশন হবে। বড় ছেলে যতটুকু পাবে, ছোট ছেলে যতটুকু পাবে, ছেলে মেয়েদের ভিতরে যেভাবে ডিস্ট্রিবিউশন হয় প্রপার্টি ঠিক সেভাবে ডিস্ট্রিবিউশন হবে। এই জন্যই বলা হচ্ছে এখানে এই বিষয়টা এই জন্যই বলা হচ্ছে যে আপনার রেমেডাইড করার যদি কোনো সুযোগ, পাশাপাশি যদি অ্যানালজি, যে বিষয়টা হচ্ছে এরকম যে হোয়ার ইভেন বাই অ্যানালজি দ্য রুল অফ ল ডিড নট অ্যাপ্লাই, পাশাপাশি যদি অ্যাপ্লাই করার সুযোগ, অ্যানালজি মানে পাশাপাশি একই সাথে যদি ইমপ্লিমেন্টের সুযোগ না থাকে, ইকুইটি ফর্মুলেটেড এন্ড অ্যাপ্লাই টু ইটস ওন রুল, ইকুইটি তার নিজের গতিতে সেটাকে ফর্মুলেট করবে, সেটাকে একটা সলিউশন দিবে অন দ্য রিজন দ্যাট জাস্টিস মাস্ট বি রেমিডাইড। এখানে অবশ্যই একটা ন্যায় বিচার হওয়া দরকার। স্বাভাবিকভাবে একটা যদি ফ্রড দলিল করে যদি বড় ছেলে নিয়ে যেতে চায়, এখানে একটা জাস্টিস ইমপ্লিমেন্টেশনের দরকার আছে। কারণ অন্যান্য ছেলে মেয়েরা কি করেছে, অবশ্যই অন্যান্য ছেলে মেয়েদের এখানে একটা হক আছে। এখানে আইনে বলে, অন্য আইন বলে, আপনার মুসলিম ল বলেন, খ্রিস্টান ল বলেন, অন্য আমাদের ল অফ দ্য ল্যান্ড বলেন, সেখানে বলে সব ছেলে মেয়েরা প্রপার্টি পাবে। হ্যাঁ, হিন্দু আইনের ক্ষেত্রে আবার ডিফারেন্ট আছে। তো
তো যেখানেই হোক একটা তো বেসিক রুলস তো আছে, সেই বেসিক রুলস অনুযায়ী যদি দেখে যে না এই আইনটা ওই দলিলটা বাতিল করা দরকার, সেক্ষেত্রে পাশাপাশি সুযোগের কোনো সুযোগ নেই। বলতে পারবে না যে যেহেতু ডিড করে ফেলেছে, বড় ছেলে দখলে আছে, এই জন্য অর্ধেক বড় ছেলে পাবে আর অর্ধেক অন্য ছেলেরা পাবে, এখানে কোনো রেমেডি দেওয়ার কোনো সুযোগ, এখানে পাশাপাশি কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আইনে আছে যদি প্রপার্টিটা যদি বড় ছেলে জেনারেলি যদি বাবা দিয়ে থাকে তাহলে পাবে, আর যদি ফ্রড ভাবে দিয়ে থাকে সেটা বাতিল হবে। এখানে অর্ধেক দিবে অর্ধেক পাবে এইভাবে কোনো সুযোগ নাই। তাহলে পাশাপাশি ইকুইটি ইমপ্লিমেন্ট হওয়ার কোনো সুযোগ এখানে নাই, সেই জন্য ইকুইটি বলছে দলিলটা বাতিল, এই দলিলটা বাতিল। এখানে পাশাপাশি অ্যাক্টিং করার বা পাশাপাশি ইমপ্লিমেন্ট হওয়ার কোনো সুযোগ যেহেতু নেই, সে দলিলটা বাতিল। ছেলেমেয়েরা সবাই অন্য আইন অনুযায়ী, যে কমন ল স্ট্যাটিউটরি ল অনুযায়ী, অন্য আইন অনুযায়ী, পার্সোনাল ল অনুযায়ী যেভাবে প্রপার্টি পাবে ঠিক সেভাবে প্রপার্টি ডিস্ট্রিবিউট হবে, ঠিক সেভাবে এই বলা হচ্ছে সেটাই। কোন ক্ষেত্রে যদি পাশাপাশি যদি ইকুইটি ইমপ্লিমেন্ট হতে না পারে, সেক্ষেত্রে ইকুইটি সেই সমাধানটা দিয়ে দিবে এবং সমাধানটা দিয়ে জাস্টিস এনশিওর করবে। ঠিক আছে, এটা হচ্ছে ইকুইটির একটা লিমিটেশন। আরেকটা হচ্ছে প্র্যাকটিস ইন ইন্ডিয়া। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটু বলি, প্র্যাকটিস বইটা আসলে ইন্ডিয়ান বই, এই ইন্ডিয়ান বইটা প্র্যাকটিস ইন ইন্ডিয়া হলে এই বিষয়টা নিয়ে আমি একটু ছোট্ট করে, আপনাদের হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন, স্যার বলতে পারেন যে স্যার আপনি ইন্ডিয়ার প্র্যাকটিসের সাথে আমাদের বাংলাদেশের প্র্যাকটিসের ইয়েটা কেন করছেন বা কেন বলছি, আমি একটু বলি আপনাদেরকে। আপনারা জানেন 1947 আগে কিন্তু এটা পুরোটা একটা ভারত, একটা অখণ্ড ভারত ছিল। পরবর্তীতে 1947-এ এসে এটা কিন্তু ভাগ হলো, ভাগ হয়ে একটা ভারত হলো। এটা কি কারণে ভাগ হয়েছে বা কি ইয়েতে ভাগ, যেটা আপনি হিস্ট্রিটা ঘাটলেই দেখবেন, আপনারা ইউটিউবে ঘাটলে কি কারণে ভাগ হয়েছে ইউটিউবে ঘাটলেই দেখবেন। আমাদের কিন্তু এই সাবকন্টিনেন্টটা পুরো একটা কন্টিনেন্ট ছিল, পুরো পশ্চিম পাকিস্তান, ভারত এবং পূর্ব পাকিস্তান মিলে একটা সাবকন্টিনেন্ট ছিল। এই সাবকন্টিনেন্ট পুরো অখণ্ড ভারতে কিন্তু ব্রিটিশরা শাসন করত। আমাদের এই আইনগুলো কিন্তু দেখবেন যে সাবকন্টিনেন্ট আইনগুলো হচ্ছে সেই 1947-এর আগের সবগুলো ল, এবং সেই 1947-এর আগের সবগুলো ল ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট এই জন্যই বলা হয়। আপনার যে সাবকন্টিনেন্টের যে ল গুলো থাকে সেই ল গুলো কিন্তু সবার ইয়ের জন্য। আপনারা জানেন যে আমাদের পেনাল কোড 1898, তারপরে সিআরপিসি হচ্ছে 1907, তারপরে হচ্ছে সিপিসি হচ্ছে 1907, এগুলো কিন্তু এই সাবকন্টিনেন্টাল ল, মানে তখন অখণ্ড ভারত ছিল। এই প্র্যাকটিস ইন ইন্ডিয়া বলতে কিন্তু এই তখন অখণ্ড ভারত ছিল, ইন্ডিয়া ছিল, এই জন্য ইন্ডিয়ার কথা বলছে। ইন্ডিয়াটা থাকলেও এখন আমাদের পূর্ব পাকিস্তান 1947-এ ভারত থাকলো, ভারতের পর পরবর্তীতে 1947-এ গিয়ে দুই ভাগ হয়ে গেল, পশ্চিম পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তান হলো, আবার পরবর্তীতে 1971-এ গেলে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল। তার মানে এটা এই আইন কিন্তু পশ্চিম পাকিস্তান, ভারত এবং পূর্ব পাকিস্তান সব জায়গায়, তৎকালীন পূর্ব পাকিস্তান সব জায়গায় একই রকম ছিল। এই কারণে যখন প্র্যাকটিস ইন ইন্ডিয়া বলবে তখন আপনাকে মাথায় রাখতে হবে ইন্ডিয়ার প্র্যাকটিসটা কিন্তু, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের বাংলাদেশ। আপনার আইনগুলো দেখবেন সেই আইনগুলো কিন্তু সব পুরনো সময়ের আইন। বাংলাদেশের সার্কামস্টেন্স অনুযায়ী, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন অনুযায়ী কোনো কোনো জায়গায় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কিছু কিছু নতুন নতুন আইন করা হয়েছে, সেগুলো হচ্ছে ডিফারেন্ট ল, কিন্তু ম্যাক্সিমাম ল, বেসিক ল গুলো কিন্তু আমাদের কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের সময়, হ্যাঁ ব্রিটিশের পিরিয়ডের 5 জনকে ইয়ে করা হয়েছিল পেনাল, বিভিন্ন সময় আইন সৃষ্টি করার জন্য ওদের বিভিন্ন আইন কর্মকর্তারা ছিলেন, তারা সেই আইনগুলোর ইয়ে করেছেন। আমাদের আইনের কিন্তু, আমাদের আইনের জগতের সবচেয়ে বড় রেগুলেশন এবং সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল কিন্তু ব্রিটিশ পিরিয়ডে। এই কারণে আপনার এই সাবকন্টিনেন্ট বলতে আমরা এই পুরো এই ভারতবর্ষকে বোঝাচ্ছি, এই ভারত অখণ্ড ভারতকে বোঝাচ্ছি। এই সাবকন্টিনেন্টের আইনগুলো কিন্তু সবগুলো ব্রিটিশদের দেওয়া। এই জন্য প্র্যাকটিস ইন ইন্ডিয়া বলতে আমাদের ইন্ডিয়া বলতে আমরা বাংলাদেশের প্র্যাকটিসও সেম। হ্যাঁ, এখানে যেমন বলেছেন, আমি একটু করে পড়ে শোনাই আপনাদের, পড়ে শোনাই বিষয়টা দেখেন। এই কারণে যদি প্র্যাকটিস ইন ইন্ডিয়া বলে আপনার অডিট হওয়ার কোনো কারণ নেই। এই ইন্ডিয়ান প্র্যাকটিস গুলো আমাদের দেশে দেখেন, ইন্ডিয়া হ্যাজ নট রিকগনাইজড দ্য ওয়েল নোন distinction between the legal and equitable interest. Equity rules in India, therefore, cannot override the specific provision of law. As for equity rules in India, মানে equity rules in Bangladesh also. India's জায়গায় শুধু বাংলাদেশ বললেই হবে এখানে। As for example, every suit in India has to brought within the limitation period, and no judges can create an exception on this or can prolong the time limit or stop the rule from making the effect of the principle of equity. Summarily, no court can confer right which can be acquired
only by registration of a document on a party with the outgoing getting the documents registered. ব্যাপারটা হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে এখানে প্র্যাকটিসের কথা বলছে, এই প্রিন্সিপালের প্র্যাকটিসের কথা বলছে। এই প্রিন্সিপালের প্র্যাকটিসের কথা তো খুবই ক্লিয়ার আমাদের এখানে তো এই প্রিন্সিপালের প্র্যাকটিস 100% আছে। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট যেটা আছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন 37 যেটা আছে, আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টও পড়বো, সেটা হচ্ছে ক্যান্সেলেশন অফ ডিড। এই ক্যান্সেলেশন অফ ডিড স্পেসিফিক রিলিফ অ্যাক্টের রুলগুলো কিন্তু এভাবেই এসছে। ব্যাপারটা হচ্ছে এই যে সেকেন্ড যে প্রভিশনটা বলেছেন, যে সেকেন্ড প্রভিশনের কাছ থেকে যেখানে আপনার আইন এবং ইকুইটি পাশাপাশি করতে পারেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে আইনটা কিন্তু সবসময় মনে রাখবেন মানুষের ইন্টেনশনের সবসময় একটা ব্যাপার থাকে। মানুষ যে একটা কাজ করবে, কমন ল বলছে, স্ট্যাটুটরি ল বলছে, আমি যদি প্রপার্টি এক্সিকিউট করি, আমি যদি প্রপার্টি আমার ফ্রেশ মাইন্ডে কোনো প্রতারণার দ্বারা কারো দ্বারা বায়াস না হয়ে কোনো ধরনের চাপের সম্মুখীন না হয়ে যদি কোনো ডিড লিখে দিয়ে দিই, সেটা ওকে। কিন্তু কেউ যদি আমাকে চাপ প্রয়োগ করে, কেউ যদি আমার সাথে প্রতারণা করে, সেটা নট ওকে। এই প্রতারণা করে, চাপ প্রয়োগ করে, ইটস নট ওকে। এটা বলে কে? এটা বলে ইকুইটি। ইকুইটি বলে যদি প্রতারণা করে, চাপ প্রয়োগ করে, তাহলে সেই দলিলটা বাতিল হবে, সেটা আর আইনের ভিতরে থাকবে না, সেটা আইনের বাহ্যিক কাজ। সুতরাং পাশাপাশি এখানে ইমপ্লিমেন্ট করার সুযোগ নেই, বলতে পারবে না ঠিক আছে ডিড যখন করেছো অর্ধেক অর্ধেক ভাগ করে নাও, সেটা বলার কোনো সুযোগ নেই, সেই কারণে ডিডটা বাতিল হবে। তো এই ধরনের কিছু রুল ইকুইটি থেকে কিছু কিছু রুল আপনাদের এখানে, আমাদের কিছু রুল আমরা আইনে পরিণত হয়ে গেছে। এই যে 2 নম্বর যেটা আমি লিমিটেশন বললাম, সেই 2 নম্বর লিমিটেশন থেকে কিছু কিছু রুল আমাদের আইনে পরিণত হয়ে গেছে। সেই আইনগুলো হচ্ছে ইকুইটেবল ল গুলো হচ্ছে, ইকুইটেবল আইনগুলো হচ্ছে, সেগুলো স্ট্যাটুটরি লতে অনেকটা পরিণত হয়ে গেছে। সেটা হচ্ছে আপনার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, যেটা আমাদের আছে অলরেডি, আমাদের সাবজেক্টে আছে, যেটা আমরা আসলে সিপিসি তে নিয়ে যেতে বলেছিলাম, সেটা সিপিসি তে নেয়নি, এটা সিপিসি তে ছিল আগে, এখন এখানেই রেখে দিবে, এখানেই আছে। কারণ আমাদের অনেক মডিফাইড হয়ে যাবে, আপনারা হয়তো আর 2-1 বছর এই লটা অনেক মডিফাই হবে এবং এই লটার ইয়ারও বৃদ্ধি পাবে, এবং হয়তো আর 2-1 বছর আমরা অ্যাডমিশন নিব, নেওয়ার পর এটা আমাদের ইয়ে করতে হবে, হ্যাঁ মডিফাই করতে হবে। এই কারণে এটা এখন এখানে হাত দেওয়া হচ্ছে না। আর প্যান্ডামিক সিচুয়েশনে আসলে সব কলাপস হয়ে গেছে, এখানে কেউ মিটিং এ বসতে পারছে না, অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে, এই জন্য আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আমরা এখানে পড়বো। তাহলে এই যে দ্বিতীয় যে লিমিটেশনের কথা বললাম, সেটা অ্যাটাক করছে কোথায়? এটা অর্ডার 39 সেকশন 39 অফ দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। আপনারা সেকশন 39 আমরাও এটাও পড়বো। তারপরে যদি আপনারা মনে করেন যে স্যার আপনি যেহেতু এখন ফ্রি আছে, আমি একটু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই হচ্ছে আপনার ইকুইটি ফলোজ দা ল। এরপর আসেন 3 নাম্বার প্রিন্সিপালে। আমরা 2টা প্রিন্সিপাল শেষ। 3 নাম্বার প্রিন্সিপাল হচ্ছে হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। আমি এটা এখানে রিডিং পড়বো না, আমি এটা আমার মতো করে বলে যাবো আপনাদেরকে, আপনারা শুধু শুনবেন। আসলে এই যে ইকুইটেবল যে প্রিন্সিপাল গুলোর কথা বলছে, আমরা বলছি যে কিং এডওয়ার্ডের সময় এই হয়েছে, সেই হয়েছে, এন্ড হয়েছে, অনেক কথা বলছে। আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই, আসলে হয় কি, আমরা একটু পিছনের দিকে যদি যাই, দেখবেন যে আমাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে, আপনি হিন্দু ধর্ম বলেন, আপনি মুসলিম ধর্ম বলেন, ইসলাম ধর্ম বলেন, আপনি সনাতন ধর্ম বলেন, আপনি ইয়ে ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বিভিন্ন ধর্মে কিন্তু সুন্দর সুন্দর কিছু আলোচনা আছে। সুন্দর সুন্দর কিছু আলোচনা আছে। আমি আমাদের তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন, কেন বললেন না? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। তো সেই লোক চলে গেলেন, এই লোক 7 দিন পরে আবার আসলেন। আসার পরে যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকলেন, সেই যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তখন সেই লোক আপনার বসে সেই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকের বাচ্চাটাকে কোলে নিলেন, কোলে নিয়ে বললেন যে তোমার বাবা আসলে অর্থনৈতিকভাবে একটু দরিদ্র, সুতরাং তুমি কখনো মিষ্টি খাওয়ার জন্য অত জোর করো না,
তোমার যদি মাঝে মধ্যে মিষ্টি খেতে মনে হয় তুমি আমার এখানে চলে এসো। তখন ওই লোক খুব অবাক হলেন। সেই মানে তার ছেলে তখন বলল যে জি হুজুর, আমি আর আমার বাবাকে কখনো এই বিষয়টা, আমার বাবা আমাকে যখন এনে দিবে আমি তখনই খাবো, আমি আর কখনো বাবাকে আবদার করবো না মিষ্টির জন্য। তখন ওই লোক পিতা খুব অবাক হয়ে গেলেন। পিতা অবাক হয়ে বললেন যে এই কথাটা তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুরুতেই বলতে পারতেন, উনি আজকে কেন বললেন? তখন সেই প্রশ্নটা ওনার মনে যখন উদ্গ্রীব হলো, উনি ঠিক যাওয়ার সময় ইয়েকে জিজ্ঞেস করলেন, আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, রসুলকে জিজ্ঞেস, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি এই কথাটা তো 7 দিন আগেই বলতে পারতেন, আপনি 7 দিন পরে কেন বললেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি নিজেও মিষ্টি খুব পছন্দ করি, আমি নিজেও মিষ্টি খুব পছন্দ করি, আমি এই 7 দিন নিজেই মিষ্টি খাইনি, আমি মিষ্টি না খেয়ে আমি নিজেই আগে এই জিনিসটা চর্চা করেছি, তারপর তোমার ছেলেকে বলেছি। আমি খুব মিষ্টি জাতীয় বস্তু সব খুব পছন্দ করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আপনারা, আমাদের এখানে মধুর কথাও কোরআন শরীফেও আছে, উনিও মধু খুব পছন্দ করতেন। এছাড়াও মিষ্টান্ন, আপনাদের দেখেন কোথাও একটা ভালো কাজ হলে আমরা মিষ্টি খাওয়াই, একটা জিলিপি খাওয়াই, মিষ্টি খাওয়াই, আগ ধরে মিষ্টি খাওয়াই, বিভিন্ন মুলাদে মিষ্টি খাওয়াই, জিলাপি খাওয়াই। কেন খাওয়াই? এটা হচ্ছে ইসলামে মিষ্টির একটা বিষয় আছে। তো তখন হুজুর বলেন, আমি এই 1 সপ্তাহ নিজেই মিষ্টি খাইনি, নিজে মিষ্টি না খেয়ে আমি তোমার ছেলেকে বলেছি যে এই বিষয়টা, কারণ আগে আমি নিজে প্র্যাকটিস করতে হবে। আমি রাসূলুল্লাহ হলে কি হবে, আমার নিজেই যদি আমি নিজে যে কাজটা করব না, সেই কাজটা আমি আরেকজনকে করতে বারণ করতে পারি। নিজে যে কাজটা করব সেটা আমি কিভাবে আরেকজনকে বারণ করব? কিন্তু আমাদের সোসাইটি এখন পুরো উল্টো। দুনিয়াদারের দুর্নীতি নিজে করে, আরেকজনকে বলে দুর্নীতিবাজ হইও না। দুনিয়াদারের সব মিথ্যা কথা নিজে বলে, আরেকজনকে বলে মিথ্যা কথা বললো। দুনিয়াদারের মানে উল্টাপাল্টা কাজ সব নিজে করে, আরেকজনকে বলে তুমি সৎ পথে চলো। নিজের ঘরে অত্যাচার করে ইয়ে করে, আরেকজনকে বলে তুমি ঘরের ভিতরে অত্যাচার করো। আমাদের এখানে সব উল্টা কাজ করবে, কথা বুঝছেন? তো যাই হোক, বিষয়টা হচ্ছে খুব মনক্ষুণ্ণ হয়ে বললাম বিভিন্ন কারণে। তো এই বিষয়টা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে নিজে যদি ঠিক থাকো তাহলে তোমাকে ইকুইটি তোমাকে সাপোর্ট করবে। হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। তুমি যদি ইকুইটি চাও, তুমি যদি ন্যায় বিচার চাও, তোমাকে নিজেকেও ন্যায় বিচারক হতে হবে। তুমি নিজে যদি দেখেন, সিম্পলি আমি একটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিই। আপনি একটা বাড়ি করছেন, একটা বাড়ি করতে গিয়ে যখন বাড়ির বাউন্ডারি ওয়াল দিচ্ছেন, বাউন্ডারি ওয়াল দিতে গিয়ে পাশের বাড়ির যে মালিক উনি আপনাকে বাধা দিলেন, বাধা দিয়ে বললেন যে আপনি এখানে বাউন্ডারি ওয়াল দিতে পারবেন না, আপনি এখানে বাউন্ডারি ওয়াল দিতে পারবেন না। তখন আপনি কি করলেন? কোর্টে গেলেন। কোর্টে গিয়ে আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা চাইলেন। নিষেধাজ্ঞা কিন্তু ইকুইটেবল রেমেডি। আমি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার যে ইনজাংশন বলি আমরা, ইনজাংশন হচ্ছে ফুললি অ্যাবসলিউট ইজ এ ইকুইটেবল রেমেডি। এখন আপনি ইনজাংশন চাইলেন, ইনজাংশন চাওয়ার পরে আপনি যখন কোর্টের কাছে যখন ইনজাংশন চাইলেন, কোর্ট কি করলো? বিষয়টা শুনানি করলো। শুনানি করে দেখতে পেলেন যে আপনি আপনার বাউন্ডারি থেকে 20 ফুট বাইরে চলে গেছেন। 20 ফুট বাইরে গিয়ে ওই লোকের বাউন্ডারিতে গিয়ে আপনি গায়ের জোরে বাউন্ডারি করছেন এবং সেই লোকের বিরুদ্ধে আপনি মামলা করছেন। তার মানে কি? আপনি যে 20 ফুট বাইরে চলে গেছেন, ইউ হ্যাভ ডান রং ডান, ইউ হ্যাভ নট কাম বিফোর দ্য কোর্ট এন ইকুইটেবল মেন্টালিটি, ইউ হ্যাভ নট ডান দ্য ইকুইটি। আপনি নিজেই তো ইকুইটি করেননি। আপনি 20 ফুট বাইরে কেন গেলেন? আপনি আপনার বাউন্ডারি থেকে 20 ফুট বাইরে যাওয়ার জন্য তো আপনাকে ইকুইটি দেয়নি। আপনি আপনার 20 ফুটের ভিতরে থাকলে আপনাকে ইকুইটি আপনাকে রিলিফ দিত। যেহেতু 20 ফুট বাইরে চলে গেছেন, সেহেতু ইকুইটি আপনি নিজেই ইকুইটি করেন নাই, এই জন্য আপনাকে রিলিফ দেওয়া যায়। মানে আপনি তো সততার মধ্যে নেই, যেহেতু আপনি ন্যায় বিচারের মধ্যে নেই, আপনি নিজেই ন্যায় বিচার করেন, আপনি জোরপূর্বক তার 20 ফুট দখল করে ফেলছেন। হ্যাঁ, ও সেখানে থাকে না, সে বিদেশে থাকে, দ্যাটস দ্য ডিফারেন্ট ম্যাটার। কিন্তু প্রপার্টি 20 ফুট তো তার, আপনি তার প্রপার্টির উপরে জোর করে দখল করে আপনি তার বিরুদ্ধে চাচ্ছেন। এই জন্য বলা হচ্ছে এই ক্ষেত্রে ইকুইটি আপনার জন্য কাজ করবে না, আপনাকে কোনো ইনজাংশন দিবে না, আপনাকে কোনো ইনজাংশন দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বলা হচ্ছে হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। That kind of activities is not equitable activities. সেই লোক যখন 20 ফুট এক্সট্রা দখল করে ফেললো, সেটা তার প্রপার্টি নয়,
সে আসলে দখল করে ফেলছে, হয়তো দীর্ঘদিন থেকে সে ওই পাশের বাড়ির মালিকের দেশের বাইরে ছিল, দেশের বাইরে থাকার কারণে সেও সুযোগ পেয়েছে, সেটা দখল করে ফেলেছে। তো যখন পরবর্তী প্রমাণ হলো যে না এই বিস্কুট আসলে পাশের বিল্ডিং এর মালিকের, সেক্ষেত্রে কোর্ট ইকুইটি বলবে যে ইউ ডিড নট ডান ইউর ওন ইকুইটি, আপনি নিজের ইকুইটি করে নাই। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাইশটি নাকে আরেকজনকে বলেছেন, আপনি তো ভাই যে বিস্কুট দখল করেছেন এটা তো আরেকজনের প্রপার্টি দখল করেছেন, আপনি নিজে দখল করে আপনি কোর্টের কাছে ইনজাংশন চাইছেন যে তাকে না দখল করার জন্য। ঠিক আছে, ইনজাংশন কি জন্য চাই? যে আপনি যাতে দখল না করে। তো আপনি নিজেই তো এটা জোরপূর্বক দখল করে ফেলছেন, আপনি তারকে দখল না করার জন্য প্রোটেকশন কিভাবে নেবেন? আপনি তো ইকুইটি কাজ করেন নাই। এই জন্য বলা হচ্ছে যে হি সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। ঠিক আছে, এই হচ্ছে কথা। স্যার কি বিষয়? স্যার যদি ভুক্তভোগী যদি আপনাকে ভাই আপনাদের সবাইকে বললাম আমি সময় দিব, কথার মাঝে যদি বলেন আমার টেম্পোটা তো নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে সবাইকে সময় দিব, 5-7 মিনিট সময় দিব, আপনি লিখে রাখেন। আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে, কারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি না, 1000 রকমের এক্সাম্পল আসবে। হ্যাঁ, আপনারা লিখে রাখেন, আমি সব প্রশ্নের উত্তর দিব। তবে আপনার একটার পেছনে একটা অনেক জিনিস আসবে। হ্যাঁ, তো সব জিনিসের হয়তো উত্তর আপনি আস্তে আস্তে পাবেন। লিখে রাখেন, সেটা ছোট্ট করে নোট ডাউন করে রাখেন, আমি সব প্রশ্নের উত্তর আপনার দিব। আমি তো আগে আমার কথাগুলো শেষ করে নিই। হ্যাঁ, শেষ করে আপনাদের সব প্রশ্ন নিব। আচ্ছা, এরপর হচ্ছে আপনার বেশ কিছু গ্রাউন্ড এখানে দিয়েছে যে অ্যাপ্লিকেশন এন্ড কেসেস, এখানে বিভিন্ন কেসের রেফারেন্স দিচ্ছে। ইলিগেল লোন, ডক্ট্রিন অফ, এই যে ইলিগেল লোন বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এমন যে আপনি একটা আপনার ইলিগেল লোনের কথা বলা হচ্ছে। ইলিগেল লোন বলতে বলা হচ্ছে এখানে বিভিন্ন রকমের গ্রাউন্ড ইলিগেল লোন দিয়েছে, ডক্ট্রিন অফ ইলেকশন দিয়েছে, কনসোলিডেশন অফ মর্টগেজেস দিয়েছে, নোটিশ অফ রিডিং মর্টগেজ দিয়েছে, ওয়াইফস ইকুইটি টু সেটেলমেন্ট দিয়েছে, ইকুইটেবল স্টপেল দিয়েছে, রেস্টিটিউশন অফ বেনিফিট এন্ড ক্যান্সেলেশন অফ ট্রানজাকশন দিয়েছে, সেট অফ দিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে এগুলো হচ্ছে বিভিন্ন মামলার, এটা নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নেই, এগুলো হচ্ছে বিভিন্ন মামলার রেফারেন্স থেকে বিভিন্ন পয়েন্ট দিয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু এগুলো থেকে আরো অনেক বিষয় পয়েন্ট আরো এক্সট্রা হতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন মামলার রেফারেন্স দিয়েছে। অ্যাপ্লিকেশন এন্ড কেসেস, অ্যাপ্লিকেশন এন্ড কেসেস ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিই। ইলিগেল লোনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ইলিগেল লোনের ক্ষেত্রে একটা আপনাদের ইলিগেল লোনের ক্ষেত্রে আমি একটা বলে দিই, সেটা হচ্ছে এখানে একটা মামলা আছে, দেখেন পাশে, লজ ভার্সেস ন্যাশনাল ইউনিয়ন ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। এই লজ ভার্সেস ন্যাশনাল ইউনিয়ন ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, এই মামলাটাতে ইলিগেল লোনের বিষয়টা আসছে। ইলিগেল লোনটা হচ্ছে এমন যে লজ একটা লোন নিয়েছিল, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিয়ন ইনভেস্টমেন্ট থেকে একটা লোন নিয়েছিল, লোন নিয়ে তার প্রপার্টি মর্টগেজ দিয়েছে। মর্টগেজ দেওয়ার পর দেখা গেল যে আপনার যে ন্যাশনাল ইউনিয়ন ইনভেস্টমেন্ট কোম্পানি যেটা আছে সেটা সরকারের লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী নয়, সেটা লাইসেন্স প্রাপ্ত আপনার যেমন ব্যাংকের জন্য একটা অনুমোদন প্রাপ্ত লাগে, যখন ইনভেস্টমেন্ট ব্যবসা করে অনুমোদন লাগে, এটা আপনারা অনেকেই জানেন যে ব্যাংকিং ব্যবসা করতে অনুমোদন লাগে। তারপর যদি কেউ মাল্টিন্যাশনাল যদি কোনো লোনের যে অর্থনৈতিক কোনো ইনস্টিটিউশন সৃষ্টি করতে চায় সেখানে অনুমোদন লাগে, প্রতিটা ক্ষেত্রে গভর্নমেন্টের অনুমোদন লাগে। দেখা গেল যে ন্যাশনাল ইউনিয়ন যেটা ইনভেস্টমেন্ট যেটা দেখা যাচ্ছে সেটা বলা হচ্ছে যে সেটা আপনার না আপনার অনুমোদিত, গভর্নমেন্টের অনুমোদিত ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নয়। তখন আপনার কি নাম, লজ কি করলো, একটা কোর্টে গিয়ে মামলা করলো, কোর্টে গিয়ে মামলা করে বলছে যে আমার এই মর্টগেজটাকে অবৈধ ঘোষণা করা হোক। ঠিক আছে, অবৈধ ঘোষণা করা হোক বলে কোর্টের কাছে একটা দিয়েছে, কিন্তু সে লোনও নিয়েছে, সে ইনভেস্টমেন্টও করেছে। দ্যাট মিনস এখানে কোর্ট এসে বললো, যে কোর্ট ডিক্লেয়ার করলো যে না, এটা অবৈধ ঘোষণা করা যাবে না, কারণ তুমি শুরু থেকেই এটা যখন লোন নিচ্ছ তুমি জানো যে এটা একটা ইলিগেল ইনস্টিটিউশন, তোমার এইটা নলেজে ছিল, কারণ তুমি টাকা নেওয়ার আগে তো তুমি চিন্তা ভাবনা করো না, সুতরাং তোমাকে টাকাটা ফেরত দিতে হবে, এবং তোমাকে সেই তুমি টাকাটা ফেরত দেওয়ার পরে তোমার প্রপার্টি তুমি ফেরত পাবা, এখানে অন্য কোনো সুযোগ নাই, কারণ এখানে এই বিষয়টা গভর্নমেন্টের কাস্টডিতে চলে যাবে। যদিও ইলিগেল ইনস্টিটিউশন আপনারা জানেন যে অনেক ব্যাংক যখন ফল করে, অনেক ব্যাংক যখন করে, তখন সেখানে লিওন নিয়োগ করে, হাইকোর্টে লিওন নিয়োগ করে, গভর্নমেন্ট সেটাতে টেক ওভার করার পর সেটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করে, অনেক বিষয় থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি এখানে সে এসে যখন কোর্টের কাছে একটা চাইলো যে আমার লোনটাকে একটা অবৈধ লোন হিসেবে ডিক্লেয়ার করে, আমার যে মর্টগেজটা দিয়েছি মর্টগেজটা অবৈধ ডিক্লেয়ার করে আমার প্রপার্টি গুলোকে ফেরত দেওয়া হোক, এই মামলাটাতে বলা হচ্ছে, আপনি পরে দেখবেন ভিতরে। তখন কোর্ট বলে যে না, এটা বলার কোনো সুযোগ নেই, কারণ তোমার এই ইনস্টিটিউশন যেটা থেকে লোন নিয়েছো সেটাই ইলিগেল,
কিন্তু তুমি সেই ইলিগেল ইনস্টিটিউশন থেকে তুমি লোনটা নিয়েছো, তার মানে তুমি তো নিজেই ইকুইটি করো না। তুমি যে জিনিসটা ইকুইটেবল জাস্টিফিকেশন করো নাই, যে মর্টগেজটা করেছো সেটাতে ভিতরেই তো তোমার গলদ আছে। সেটা তো জেনারেল ইয়ে না, সেটা তোমার ইকুইটেবল কোনো রিলিফ তুমি এখানে পাইতে পারো না, কারণ তোমার যে ইনস্টিটিউশন সেটা একটা ইলিগেল ইনস্টিটিউশন। যেগুলো ইলিগেল ইনস্টিটিউশনের দ্বারা যেহেতু তুমি একটা তোমার প্রপার্টির মর্টগেজ দিয়েছো, তাহলে তোমার পুরো সিস্টেমটা হচ্ছে ইলিগেল একটা। সুতরাং সেই ইলিগেল ইনস্টিটিউশনের সরাসরি তুমি এটা ডিক্লেয়ার চাইতে পারো না, তোমার মামলাটা খারিজ করা হলো, তুমি তোমার টাকাটা গভর্নমেন্টকে জমা দিবা, সরকারকে জমা দিয়ে তোমার ইয়েগুলো তুমি নিয়ে যাবা, রিটগুলো তুমি নিয়ে যাবা, সেগুলো গভর্নমেন্টের কাস্টডিতে রয়ে যাবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এই জায়গায়, কারণ সেখানে এই ইলিগেল ক্ষেত্রে শুধু এটা বলে না, এরকম অনেক বিষয় থাকে যে যেখানে আপনার অ্যাক্টিভিটিস এর কারণে আপনার শুধু মানুষের ইন্টেনশনটা হচ্ছে এখানে মাস্ট ডু ইকুইটি বলতে ইন্টেনশনের কথা বলা হচ্ছে। আপনি কোর্টে আসছেন কি জন্য? আপনি কোর্টে সবসময় মনে রাখবেন, every person will come before the court only to establish his own rights, not to disturb by other. আপনি আরেকজনকে ডিস্টার্ব করে কোর্টে আসতে পারবেন না। আপনি সবসময় নিজের অধিকারের জন্য আসবেন, কোর্টে আসতে হবে নিজের অধিকারের জন্য। হ্যাঁ, আরেকজন যদি ডিস্টার্ব করে, সেই ডিস্টার্বটাকে প্রোটেক্ট করবেন কি নিজের অধিকারের জন্য। এখন আপনার একটু আগে একটা যে মামলার এক্সাম্পল দিলাম, যে আপনি 20 ফুট আরেকজনের জায়গা দখল করে ফেলছেন, আরে আপনি তো নিজে ওকে ডিস্টার্ব করছেন, 20 ফুট কেন দখল করলেন আপনি অ্যাজ পার একটা কনসার্ন সিটিজেন অফ দ্য country and concerned citizen of the society, you have to bounded your own property. You have to bounded only your own property. Why you grave the property of 24 of the others? আপনি কেন 20 ফুট আগে আরেকজনেরটা নিলেন? তাহলে এখানে ইন্টেনশনটাই খারাপ, ইন্টেনশনটাই গলত। ঠিক আছে, তাহলে এই জায়গাতে গিয়ে ইকুইটেবল তাকে কোনো রিলিফ দিবে না। হ্যাঁ, উনি যদি নিজের বাউন্ডারির ভিতরে থাকেন, পার্শ্ববর্তী লোক যদি বিল্ডিং করার সময় কোনো রকমের প্রেসার দেয়, কোনো ধরনের সমস্যা করে, সেক্ষেত্রে গেলে উনি পাবেন। তার মানে আপনি আপনার অধিকার টাকা জায়গায় ঠিক করতে, আপনি 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 10 ঘন্টা প্রপার্টি কিনেছেন, আপনার 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টাতে থাকতে হবে। আপনি যদি এর থেকে কিছু বাড়তি নিয়ে যদি আপনি কোর্টের কাছে প্রেয়ার করেন যে আপনি নিয়ে ইয়ে করলেন, সেখানে আপনি কোনো রিলিফ পাবেন না। বলা হচ্ছে ইউ হ্যাভ ডান অফ ইউর ওন ইকুইটি টু প্রে বিফোর দ্য ইকুইটি বিফোর দ্য কোর্ট। আপনি নিজের ইকুইটির সেই জায়গাটাতে আপনাকে থাকতে হবে। যেমন এই জায়গাটাতে আপনি যে ইকুইটি চাচ্ছেন, আপনার তো টাকাটা নেওয়ার সময়ই তো আপনি জানান যে এটা একটা ইলিগেল ইনস্টিটিউশন। ইলিগেল ইনস্টিটিউশনটা আপনার ইন্টেনশনই খারাপ না, আপনি নিজেই তো ইকুইটেবল কাজ করেন না, তাহলে আপনি কিভাবে এই মর্টগেজটা চাচ্ছেন, ডিক্লেয়ার চাচ্ছেন? আপনার মর্টগেজ ডিক্লেয়ার হবে না, আপনি টাকাটা ফেরত দিবেন, টাকাটা ফেরত দিয়ে গভর্নমেন্টের কাস্টডিতে আপনি প্রপার্টিটা নিয়ে নেবেন, আপনার প্রপার্টির ডকুমেন্ট আপনি নিয়ে নেবেন। সুতরাং আপনি টাকা থেকে কোনো রিলিজ পাবেন না। ঠিক আছে, আপনাকে টাকাটা রিলিজটা পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। এখানে আপনি টাকা দিয়েছেন, টাকাটা ইনস্টিটিউশন থেকে নিতে পারেন, কিন্তু টাকাটা সরকারের। আপনারা জানেন যত কিছু হয় সব টাকাই হচ্ছে জনগণের টাকা, এখানে কারো নিজস্ব কোনো টাকা নেই। আপনি এই বাংলাদেশের যত রকমের ইয়ে আছে, বাংলাদেশ ব্যাংক থেকে সব ট্রানজেকশন হয়, এবং এই টাকাগুলো কিন্তু জনগণের টাকা, জনগণের ট্যাক্স দেয়, জনগণের পেমেন্ট করে, জনগণের বিভিন্ন শুল্ক দেয়, সেখান থেকে ভ্যাট দেয়, সেখান থেকে কিন্তু এই ব্যবসাগুলো হয়। এগুলো আকাশ থেকে উড়ে আসে না টাকাগুলো। হ্যাঁ, এগুলো সবসময় এই জন্য অনেক সময় যখন কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফল করে, সেক্ষেত্রে অনেক সময় গভর্নমেন্ট টেক ওভার করে বা সুপ্রিম কোর্ট টেক ওভার করে, সেটাকে একটা যথাযথ পদ্ধতি থেকে সেটাকে আপনার করে উইন্ডিং আপ করে, যেটাকে বিলুপ্তি ঘোষণা করে। তো এই হচ্ছে আপনাদের ইলিগেল লোনের খাতা। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললো। ইকুইটি মাস্ট ডু ইকুইটি বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে, আপনার নিজের জায়গাটাতে ঠিক থাকতে হবে, আপনি আপনার নিজের অধিকারে ঠিক থাকতে হবে। আপনি নিজের অধিকারটাকে থেকে যদি এক্সপান্ড করে যদি বেশি অধিকার চান, সেক্ষেত্রে বলা হবে যে না, আপনি তো নিজের অধিকারে ঠিক নাই, আপনি কেমন এক্সপান্ড করে চাইবেন? এক্সপান্ড করে চাওয়ার কোনো সুযোগ নেই। আপনি নিজের জায়গাটাতে ঠিক, ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজে নিসীমা নাকি আরেকজনকে মানা করেছে, ঠিক আপনি আগে নিজের জায়গাটাতে ঠিক করবেন, নিজের অবস্থান ঠিক করবেন, নিজেকে আইন অনুযায়ী যথাযথভাবে এস্টাবলিশ করবেন, অ্যাবসলিউটলি ওনারশিপ হিসাবে থাকবেন, সেক্ষেত্রে গিয়ে আপনি আরেকজনকে গিয়ে প্রোটেকশন করতে পারবেন। ঠিক আছে, এইখানে যেগুলো দিয়েছে এগুলোর বাইরেও অনেক বিষয় আছে, এগুলো শুধু মামলার রেফারেন্স অনুযায়ী কিছু পয়েন্ট দিয়েছে আপনাদের। আমি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আপনার আলোচনা করবো। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এখানে একটা মামলা হচ্ছে এটা ইলিগেল আর একটা হচ্ছে ইলেকশনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। সেখানে কনসলিডেশন অফ আপনার এখানে ইলেকশনের বিষয়টা ডক্ট্রিন অফ ইলেকশনের ক্ষেত্রে ঠিক সেম বলা হচ্ছে যে একজন এসে যখন করলো আপনার ইলেকশনের যখন, আচ্ছা আমার ইলেকট্রিসিটি আসলে এখন আবার লাইনটি একটু হয়তো ডিস্টার্ব করতে পারে, আপনারা থাকবেন, কেউ যাবেন না।